ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর মুসলিম দেশ ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে আজ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে দেশটি। প্রতিদিনই ধ্বংস হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনা। শহর জুড়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ২,০০০-এরও বেশি। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলের নির্ভুল টার্গেটে পরিণত হচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্বরা। হত্যা করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি থেকে আলী লারিজানি সহ একের পর এক সেন্ট্রাল কমান্ডকে। এক কথায় ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার মিশনে নেমেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানে যখন এমন আগ্রাসন চালানো হচ্ছে, তখন ব্যবহৃত হচ্ছে অন্য মুসলিম আরব দেশগুলোর আকাশপথ, জলসীমা এবং সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। প্রকাশ্যে উদ্বেগ জানালেও যুক্তরাষ্ট্রকে রুখতে তেমন তৎপর হয়নি কোনো মুসলিম দেশ। এক কথায় ইরানকে সমর্থন দিচ্ছে না আরব বিশ্ব। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে গোপনে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যদিও প্রকাশ্যে তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না এমন হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পশ্চিমা গণমাধ্যমগুলোর এই দাবি অনুযায়ী এই দ্বিচারিতার কারণ বুঝতে হলে প্রথমেই সামনে আনতে হবে আঞ্চলিক ক্ষমতার রাজনীতি। দীর্ঘদিন ধরে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে প্রভাব বিস্তার করে আসছে শিয়া রাষ্ট্র ইরান, যা সুন্নি আরব রাষ্ট্রগুলোর কাছে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মনে করে ইরানের শক্তি বৃদ্ধি মানেই তাদের আঞ্চলিক অবস্থানের দুর্বলতা। ফলে যুদ্ধের মুহূর্তে ধর্মীয় ঐক্যের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থই বড় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এটি শুধু একমাত্র কারণ নয়, রয়েছে আদর্শিক মতবিরোধও। ইরান নিজেকে শিয়া বিশ্বের একটি কেন্দ্র হিসেবে উপস্থাপন করে, আর আরব বিশ্বের বড় অংশই সুন্নি অধ্যুষিত। এই বাস্তবতা রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে। তাই অনেক আরব রাষ্ট্রের কাছে ইরানের দুর্বলতা একটি কৌশলগত সুযোগ হিসেবেও বিবেচিত হচ্ছে, যদিও তারা প্রকাশ্যে তা অস্বীকার করে না। অন্যদিকে নিরাপত্তা ও কৌশলগত নির্ভরতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলের অনেক দেশের প্রতিরক্ষা কাঠামো সরাসরি সংযুক্ত আরব আমিরাতের ওপর নির্ভরশীল। এই বাস্তবতায় তারা ওয়াশিংটনের অবস্থানের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে পারে না। আবার একই সঙ্গে তারা নিজেদের ভূখণ্ডকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণতও করতে চায় না। ফলে তারা এমন একটি অবস্থান নিয়েছে যাকে বিশ্লেষকরা ক্যালকুলেটেড নিউট্রালিটি বা হিসেব করে নিরপেক্ষ থাকা বলে অভিহিত করেন। আরেকটি বড় কারণ হলো অর্থনৈতিক ঝুঁকি। যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তেল নির্ভর ও বাণিজ্য নির্ভর আরব রাষ্ট্রগুলো। সৌদির ভিশন 2030 বা সংযুক্ত আরব আমিরাতের বৈশ্বিক ব্যবসা কেন্দ্র হিসেবে অবস্থান দুটি আঞ্চলিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। তাই তারা এমন কোনো অবস্থান নিতে চায় না যা সরাসরি যুদ্ধকে আরো বিস্তৃত করে তুলতে পারে। তবে এই সংকটে তুরস্কের নীরবতাও লক্ষণীয়। তুরস্ক একদিকে ন্যাটো জোটের সদস্য, অন্যদিকে ইরানের সঙ্গে তার অর্থনৈতিক ও আঞ্চলিক সম্পর্ক রয়েছে। ফলে দেশটি প্রকাশ্যে কোনো পক্ষ নিচ্ছে না, বরং দুই দিকের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল নিয়েছে। বিশ্লেষকদের মতে এটি একটি স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং, যেখানে সরাসরি অবস্থান নেওয়ার চেয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষা বেশি গুরুত্বপূর্ণ। তবে বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলোর কঠোরতাই পারত ইরানকে আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে, যদি তারা তাদের আকাশপথে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে না দিত, কিংবা কূটনৈতিকভাবে ইরানে হামলা না চালানোর ব্যাপারে শক্ত অবস্থান ধরে রাখত। তাহলে হয়তো ধ্বংসের মুখে পড়ত না ইরান। আরিফ হাসান, এটিএন নিউজ।